দর্শক আসসালামু আলাইকুম। আমি মুক্তাদির রশিদ। পেশায় একজন সাংবাদিক প্রতিদিনের মতো হাজির হয়েছি আপনাদের সঙ্গে সংবাদ পর্যালোচনা নিয়ে। বিভিন্ন পত্রপত্রিকা, টেলিভিশন এবং অনলাইন পোর্টালে যে সমস্ত সংবাদ পরিবেশিত হচ্ছে, সেগুলোই আপনাদের সঙ্গে বিশ্লেষণ করব মাত্র ১০ মিনিটে। দর্শক, প্রথম আলো তার সংবাদ শিরোনাম করেছে, চাকরির প্রশ্ন ফাঁসে তারা জড়িত, জানত পিএসসি। অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন যে বিষয়টি নিয়ে এখন সারা দেশে কথাবার্তা হচ্ছে, মানুষজন আলোচনা করছে কিভাবে সরকারি কর্মকর্তারা চাকরি পেয়েছেন, তাদের বড় অংশ কি দুর্নীতির মাধ্যমে এসেছেন কিনা সে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এখানে চাকরি পাওয়ার ক্ষেত্রে যে দুর্নীতির প্রশ্ন দীর্ঘদিন ধরে উঠে আসছে, যে আলোচনা বিভিন্ন সময় মানুষজন বলছে, সেই বিষয়টি এখন নতুন করে সামনে এসেছে। প্রশ্ন ফাঁস এবং সেখানে অর্থনৈতিক লেনদেনের বিষয়টি তখন আসলো যখন ছাত্ররা, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছে। কিন্তু ছাত্রদের আন্দোলনের মূল বিষয় কেবলমাত্র কোটা। তারা কি এখন এই বিষয়ে কথা বলবেন কিনা সেটা হয়তো আগামী দিনগুলোতে দেখা যাবে। এখন আলোচিত একটি নাম আবেদ আলী। তিনি পিএসসির সাবেক একজন চেয়ারম্যানের ড্রাইভার ছিলেন এবং খুবই ক্ষমতাবান মানুষ। আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে তার কার সঙ্গে ছবি। উনি এখন চাকরি ছেড়ে দিয়েছেন এবং খুবই কনফিডেন্ট। উনি পেশায় তিনি একজন গাড়ি চালক হলেও অত্যন্ত ক্ষমতাধর হয়ে উঠেছিলেন এবং ২০১৪ সাল পর্যন্ত তিনি চাকরি করেছেন। তারপরে প্রশ্ন ফাঁসের অভিযোগে তার চাকরিচ্যুতির ঘটনা ঘটে। কিন্তু তারপরেও দেখা গেছে যে তিনি সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন সময় ছবি তুলেছেন এবং তার ছবি সোশ্যাল মিডিয়াতে তিনি পোস্ট করেছেন। তার তার যে দান খয়রাতের যে হাত, তা নিয়ে আপনারা সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে অনেক ভিডিও দেখেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে দুর্নীতি কাজটি উনি করেছেন বা তার সঙ্গে এই যে ১৭ জনের ছবি, জাফর, আলমগীর কবির, জাহাঙ্গীর আলম নামে যাদের নাম আসছে, তারা যে দুর্নীতিগুলো করেছেন, সংকটটা হচ্ছে যে তাতে ক্ষতিটা কি হয়েছে? জাতি হিসেবে বাংলাদেশের একটা বৃহত্তর মানুষ যে চাকরিটার জন্য পাগলপ্রায়, মানে, কিন্তু এটার কি ক্ষতি হয়েছে? ক্ষতিটা হচ্ছে যে এটা দুর্নীতির মাধ্যমে, সিরিয়াস লেভেলের একটি দুর্নীতির কারণে এই আ চাকরির যে প্রসেস, আপনি যে চাকরিটা পেতে যাচ্ছেন, যে চাকরিটা আরেকজন পেয়ে যাচ্ছে, অর্থাৎ মেধাবীরা চাকরি না পেয়ে টাকার বিনিময়ে, অবৈধ অর্থের বিনিময়ে অনেকেই চাকরি পেয়েছেন। যেটা ভয়াবহতার রূপটা হচ্ছে যে সরকারের যে আ দীর্ঘদিন ধরে বিরোধী দলগুলো, সুশীল সমাজের সদস্য, তারা যে দুর্নীতি নিয়ে অভিযোগ করে আসছিলেন, সেই বিষয়টি নিয়ে আবারও আলোচনায় আসলো এবং দেখুন যে এই দুর্নীতির জায়গাটা কতটা ভয়াবহ। এখন কোনো ছাত্র যদি মনে করে যে ভাই আমার তো কোনো সমস্যা হচ্ছে না, আমি মেধাবী, আমি তো চাকরি পাচ্ছি। কিন্তু যে ব্যক্তিটা পেল না, আপনারা জানেন যে বিসিএস এ বিভিন্ন সময় আ দুর্নীতির এরকম অভিযোগ এসেছে। এখন এখানে আরেকটা বিষয় আলোচনা, মানে সংবাদ করেছে প্রথম আলো, যে গাড়ি চালক আবেদ আলীর ৫০ কোটি টাকার সম্পদ। ৫০ কোটি, এনবিআর এর সদস্য নিয়ে কদিন আগে ওরা সংবাদ শিরোনাম করেছিল যে ৫০ কোটি টাকা। তো ৫০ কোটি টাকা যদি একজন ড্রাইভারের হয়, ভেবে দেখুন তো, একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা, একজন শিক্ষক, তার রিটায়ারমেন্টের সময় কত টাকা নিয়ে উনি যেতে পারেন। উনি চাকরিচ্যুতি ঘটার পরেও উনার ৫০ কোটি টাকা, ৫০ লক্ষ টাকা তো একজন কর্মকর্তা পান কিনা অনেক ক্ষেত্রে আমি জানি না। কিন্তু আ আপনি দেখুন ৫০ কোটি টাকার সম্পদ। তাহলে এই ৫০ কোটি টাকার সম্পদ হওয়া মানে কিন্তু এটা একটা ভয়াবহ, এটা একটা ভয়াবহ ব্যাপার। আরেকটি রিপোর্ট গুরুত্ব সহকারে চেপেছে। এই সংবাদটি প্রথমে প্রথমেই করেছিল বিজনেস স্ট্যান্ডার্ড। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে জিডিপির আকার কমতে পারে $৯০০ কোটি। অর্থাৎ জিডিপি যেটা বলা হচ্ছিল এতদিন ধরে, যে তথ্য দিয়ে আপনাদেরকে জিডিপি বাড়ছে বলে বলা হচ্ছে, সেই জায়গাটাতে $৯০০ কোটি হচ্ছে। আজকে আমরা যখন বিভিন্ন বিষয় নিয়ে কোটা সংস্কার, দুর্নীতির আলোচনা করব, সেই সুযোগে আ আরও গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়ে গেছে, যে বিষয়টি আমার মনে হয় আলোচনা হওয়া প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে চীনে সফর করছেন এবং চীনে সফর নিয়ে ইতিমধ্যে আ পত্র-পত্রিকায় বিভিন্ন সংবাদ পরিবেশিত হয়েছে। তবে বিজনেস স্ট্যান্ডার্ড একটু বিশদভাবে করার চেষ্টা করেছে, কারণ এটার সাথে মোস্টলি, মানে বেশিরভাগই হচ্ছে বিজনেস সংক্রান্ত তথ্যাদি আছে, সেইজন্যে। এই যে ১৬ টি এমওইউ সাইন হয়েছে, তা নিয়ে বাংলাদেশে যারা
তার সফরসঙ্গী আছেন, সেখান থেকে তারা বলছেন যে এতে সিগনেচারের মধ্য দিয়ে তারা মনে করছেন যে বাংলাদেশে প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ ইনভেস্টমেন্ট আসবে। কিন্তু যার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে, চীনে স্বাক্ষরিত যে সমস্ত ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে বলে বলা হচ্ছে, সেখানে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই যে টেক্সটাইল ফ্যাক্টরি, পেট ফ্যাক্টরি এবং পিএসএফ ফ্যাক্টরি এগুলো হবে, এগুলো কোথায় হবে? এগুলো হবে হচ্ছে মোংলা পোর্টে। অর্থাৎ এখানে দেখেন একটা খুবই চমৎকার বিষয় হয়েছে যে ভারতের খুব পাশেই চায়না এসে ফ্যাক্টরি ইনভেস্টমেন্ট করবে এবং সেগুলো হবে হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরকালীন সময় যে এমওইউ গুলো সাইন হয়েছে তার মধ্যে খুবই ইন্টারেস্টিং একটি নাম হচ্ছে বিলিয়ন 10 কমিউনিকেশনস। আমি বিলিয়ন 10 কমিউনিকেশনস এর ওয়েবসাইটে গিয়েছিলাম, কারা এটার মালিক কি এইগুলো বিস্তারিত খুব একটা এখানে দেওয়া নাই। এখন দেখার বিষয় হচ্ছে যে এই কোম্পানিটা কারা, এই কোম্পানির সঙ্গে আসলে কারা জড়িত, কারা এখান থেকে কি ইনভেস্টমেন্ট বাংলাদেশে তারা আনার চেষ্টা করছেন, তারা সাইবার সিকিউরিটি, তারা এখানে এখানে একটা এমইউ সাইন হয়েছে যেটাতে বিলিয়ন 10 কমিউনিকেশনস চীনের কোম্পানির সাথে মিলে ভারতের পাশে যে সিলেটের বর্ডারে সিলেটের এখানে গিয়ে তারা একটা সোলার পার্ক করবে। চাইনিজ কোম্পানিগুলো সোলার প্যানেল করবে ভারতীয় সীমান্তের কাছে, এবং হয়তো ভারতের জন্য এটা খুব ইন্টারেস্টিং হতে পারে যে বাংলাদেশের জন্য একটা নিরাপত্তা বলয় হয়তো এখানে গড়ে তোলা হচ্ছে। আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশন করেছে বিজনেস স্ট্যান্ডার্ড তার পাঁচের পাতায়। সেখানে লিখছে যে হাউজিং প্রজেক্ট উইথ সুইমিং পুলস, বোট হাউস প্রপোজ ফর গভর্নমেন্ট অফিসিয়াল। এবং এটা কোথায় করা হয়েছে? এটা করা হয়েছে শেরে বাংলা নগরে। ঢাকাতে এমনিতেই অবস্থা যে দাঁড়িয়েছে, এবং আপনি জানেন যে ঢাকাতে অধিকাংশ জায়গাগুলো, সুন্দর সুন্দর জায়গাগুলোতে সরকারি কর্মকর্তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে এবং সেখানেই তারা থাকেন, তাদের ব্যবস্থা করা হয়েছে। সেটা আপনি স্কাটন দেখতে পারেন। এতে এতে খুব একটা দোষের কিছু নেই, কিন্তু ঘিরে অনেক অফিস সেখানে রয়েছে, কিন্তু তার পাশেই অফিসারদের জন্য তাদের বসবাসের ব্যবস্থা চাচ্ছে। আমি মনে করি এটা এক ধরনের খুবই ভুল একটা সিদ্ধান্ত। কারণ যদি সরকারি কর্মকর্তাদের জন্য এই থাকার বন্দোবস্ত যদি আরো ঢাকার থেকে একটু দূরে, ধরেন মিরপুর বেড়িবাঁধের পরে আপনি এটা ব্যবস্থা করেন, তাহলে তাদের কল্যাণে রোডঘাট উন্নত হবে, সেখানে ব্যবসা এক্সপান্ড করবে, সেখানে স্কুল কলেজ এগুলো হবে। এবং আপনি দেখবেন যে যেখানে সরকারি কর্মকর্তারা থেকে বা যেখানে সরকারি কর্মকর্তারা থাকেন বা যেখানে সরকারি কর্মকর্তা অবস্থান করেন, সেইখানকার স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধাগুলো সাধারণ মানুষ অন্তত পায়। অর্থাৎ তাদের কল্যাণে যদি সুযোগ হয় যে, অর্থাৎ তাদের কল্যাণে যদি সুযোগ হয় যে তারা একটি জায়গায় যাচ্ছেন, তারা ঢাকার বেড়িবাঁধে তারা যাচ্ছেন, বা তারা যদি ঢাকার অদূরে আশুলিয়াতে যান, তাদের কারণে হয়তো আমরা কিছুটা হলেও আমাদের আধুনিক জীবনের বা শিক্ষার সুযোগ বা চিকিৎসার সুযোগগুলো পাবো। কিন্তু এই ঢাকার ভেতরে এইরকম একটি বিশাল স্থাপনা, বিশাল মানে হাউজিং প্রজেক্ট করা আমি মনে করি খুবই অযৌক্তিক হবে, এবং সেটা মানে ঢাকাকে আরও কনজাস্টেড করবে। এবং এইখানে খুবই সুন্দর একটি ছবি ছাপিয়েছে বিজনেস স্ট্যান্ডার্ড, সেখানে গ্রিনারি, অনেক গাছপালার ছবি আছে, সেগুলো থাকবে না। এবং সেটা যে করে এইখানে যে আরও ভিড় বাড়ানো, ঢাকার প্রাণকেন্দ্রে আরও ভিড় বাড়ানো, এটা আমি মনে করি যে খুবই মানে খুবই ভুল একটা সিদ্ধান্ত হবে। এবং আমাদের মাথায় রাখতে হবে যে তার পাশেই অনেকগুলো হসপিটাল রয়েছে, এবং সেই হসপিটালের উপরে এক ধরনের নয়েজ পলিউশন থেকে অন্যান্য সংকট সৃষ্টি হওয়ার সুযোগ রয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা করছি। আর সুন্দর একটি বাংলাদেশ সামনে এগিয়ে যাক, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে রাখছি।